স্বাগত জানাচ্ছি ফুটবল বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন ফুটবল আলাপে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মাঠে নামছে ফ্রান্স ও স্পেন। ম্যাচটিকে বলা হচ্ছে ফাইনালের আগে একটি ফাইনাল। লামিন ইয়ামাল বনাম কিলিয়ান এমবাপ্পে, একদিকে সেরা অ্যাটাক, অন্যদিকে সেরা ডিফেন্স। হাই ভোল্টেজে ম্যাচ নিয়ে সর্বশেষ খবর ও ট্যাকটিক্যাল আলোচনা করতে আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ এবং ফুটবল বিশ্লেষক নিশাদ আহমেদ। ভাই, দুজনকে স্বাগত জানাচ্ছি। রাজু ভাইয়ের কাছে যাই শুরুতে। ফ্রান্স স্পেনের ম্যাচকে বলা হচ্ছে ফাইনালের আগে ফাইনাল। এই ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন বলতে আপনি আসলে হাই স্কোরিং ম্যাচটা দেখতে চাচ্ছেন নাকি খুব টাইট একটা ম্যাচ হবে এরকম চাচ্ছেন, এবং কোন দলকে এগিয়ে রাখছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা দিয়ে শুরু করেছেন আপনি আলোচনাটা, এই বিশ্বকাপটা যখন শুরু হয় তার আগেই মানে অনেকেরই ধারণা ছিল বা প্রত্যাশা ছিল যে এবার ফ্রান্স এবং স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচটা হতে পারে। মানে গত 4টা বছর 2022-এর বিশ্বকাপের পরে আপনি যদি ফুটবলের গতিধারা দেখেন, জাতীয় দলগুলোর পারফরমেন্স হিসাব করেন, সেই হিসাবে মানে সবচেয়ে জমজমাট লড়াই এই ফ্রান্স এবং স্পেনের মধ্যে হওয়ার কথা, যেটা আমরা একটা প্রদর্শনী কিন্তু ইউরোতেও নেশনস কাপে আমরা দেখেছি। তো আমার মনে হয় যে এই বিশ্বকাপটা গ্রুপিংয়ের কারণে বা এই ফরমেশনের কারণে শেষ পর্যন্ত আর কি ফাইনালটা এটা সম্ভব ছিল না। তো শেষ পর্যন্ত সেমিফাইনালে দুইটা দল এসেছে এবং সত্যি ফাইনালের আগে আসলে ফাইনালের একটা আমেজই, ধরেন বাংলাদেশ বা দুনিয়ার বেশিরভাগ দেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান বেশি থাকায় আমরা ওই ম্যাচগুলো নিয়ে কিন্তু বেশি মেতে থাকি, বেশি আলোচনা করি। কিন্তু স্পেন এবং ফ্রান্সের মতো দুইটা দল যখন মুখোমুখি হয় সেটা অন্য মাত্রার একটা ফুটবল ম্যাচ হইতে পারে। দ্বিতীয় প্রশ্নের জবাবে আপনি যেটা বলছেন, এই দুইটা দলের মধ্যে আজকের যে লড়াইটা, এই লড়াইটা হলো দুইটা ফুটবলের দুইটা ফিলোসফির লড়াই। আমার যেটা মনে হয়, একটা পজিশন বনাম ট্রানজিশন। স্পেন তার পজিশনাল ফুটবলটা খেলে, তারা বলটা পায়ে ধরে রেখে ধীরে সুস্থে পাসিং দিয়ে ধীরে সুস্থে আক্রমণ করে, তারপরে হয়তো মানে ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ড্রিবলিং কিংবা পাসিংয়ের মাধ্যমে তারা ফিনিশিংটা করার চেষ্টা করে। এটা একটু সময় সাপেক্ষ। ফ্রান্স হচ্ছে আপনার ট্রানজিশনাল ফুটবলটা খুব ভালো খেলছে। দ্রুত বলটা প্রেসিং করে হয়তো প্রতিপক্ষের পা থেকে বলটা কেড়ে নেবে, 3 সেকেন্ড 5 সেকেন্ড সময় দিবে সে আপনাকে বলটা ঠেকানোর জন্য। 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আক্রমণে ওঠে তারা, কিন্তু একটা চেষ্টা করবে আক্রমণটা একটা মানে ফাইনাল একটা শট নিতে। তো সুতরাং এই যে আবার যখন বলটা সে লুজ করবে, যত দ্রুত সম্ভব তার খেলাটা চেঞ্জ হয়ে যাবে, প্রেসিংয়ের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব বলটা কেড়ে নিয়ে আবার নতুন করে আক্রমণ। এই যে দুইটা দর্শনের যে ফুটবলটা, আমার মনে হয় যে এই ক্ষেত্রে মূল ফ্যাক্টরটা হবে আজকের ম্যাচে যে এই যে যার যার ফিলোসফি অনুযায়ী, যার যার ফুটবলীয় দর্শন অনুযায়ী মাঠে তারা কতটা ইমপ্লিমেন্ট করতে পারলো। ফ্রান্স যে ট্রানজিশনাল ফুটবলটা খেলবে, তারা যে দ্রুত আক্রমণে উঠবে, বল কেড়ে নিবে, স্পেন তাদেরকে ওই সুযোগটা কতটা দিবে, তারা কত দ্রুত সেই জিনিসটা মানে রিকভার করে ডিফেন্সটা ঠিক রাখতে পারবে স্পেন, সেটার উপর ফ্রান্সের স্বাভাবিক খেলাটা নির্ভর করে। দ্বিতীয়ত এই যে ফ্রান্সের যে প্রেসিং, এই প্রেসিং ফুটবলের কাছে স্পেন কতক্ষণ তাদের পজিশনটা ধরে রাখতে পারে, বল দখলটা তারা কতটা রাখতে পারবে, ততক্ষণই তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। এই দুই দলের ক্ষেত্রেই যদি তাদের এই স্বাভাবিক খেলাটা প্রতিপক্ষ যদি ব্যাহত করতে পারে, তাইলে কিন্তু যে বেশি করতে পারবে, অর্থাৎ নিজের খেলাটা স্বাভাবিক রেখে প্রতিপক্ষের স্বাভাবিক খেলাটাকে ব্যাহত করা যতটুকু পারবে, তার দিকে এই ম্যাচটা হেলে যাবে। তো আমার মনে হয় যে এই ম্যাচটা স্পেন যদি বলটা তার মানে পজিশনটা রাখতে পারে, সে যদি 50% বা 55% 60% পজিশন মানে স্পেনের পায়ে বলটা থাকে, আমার মনে হয় যে এই ম্যাচটা খুবই লো স্কোরিং ম্যাচ হবে। স্পেন তখন এগিয়ে থাকবে, হয়তো একটা গোল বা 2টা গোলের বেশি এই ম্যাচটা হবে না। কিন্তু ম্যাচটা যদি ফ্রান্স ডমিনেট করে এবং তারা যদি মাঠে স্পেনকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে না দিয়ে তারা যদি তাদের গতিময় ফুটবলটা ফ্রান্স খেলতে পারে, তাইলে এই ম্যাচটা হাই স্কোরিং একটা ম্যাচ হতে পারে। নিশাদ ভাই, এই প্রশ্নটাই একটু অন্যভাবে করি, সেই সঙ্গে একটু অ্যাড করতে চাই। এই ম্যাচের আগে সবচেয়ে পপুলার প্রশ্ন সেটি হলো যে এই ফ্রান্সকে আসলে কিভাবে আটকাবে স্পেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই ফ্রান্সকে কিভাবে আটকাতে পারে স্পেন? Well, the way France is playing right now, তাদের আক্রমণ ভাগে যেরকম অসাধারণ 4 জন যে খেলোয়াড় আছেন, খেলছেন তো 4 জন, বেঞ্চ থেকেও কিন্তু একজন আসছেন। সো সব মিলে আমরা কিন্তু বলতে পারি যে মোটামুটি 5 জন যেরকম ফর্মে আছেন, তাদের আসলে
মানে গোল করার ধরন, সংখ্যা, স্টাইল সব কিছুর দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এই জিনিসটা মনে হওয়াটা স্বাভাবিক যে এই ফ্রান্সকে ঠেকানো সম্ভব না। বাট ইজ ইট? আমরা যদি দেখি এই এক বিশ্বকাপ যে খেলাটা, দিস ইজ নকআউট একটা টুর্নামেন্ট। নকআউটের যে কোনো টুর্নামেন্টেই কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপনারা তো দুর্দান্ত ফর্ম আছে, বাট যে কোনো একটা ম্যাচে জাস্ট ওয়ান পার্টিকুলার সেকেন্ডে অনেক কিছুই কিন্তু হয়ে যেতে পারে। স্পেনের লক্ষ্য থাকবে ওই একটা পার্টিকুলার মোমেন্টটাকে বের করা। এখন ফ্রান্সকে কি ঠেকানো সম্ভব না? অফকোর্স সম্ভব। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, ফ্রান্সের আক্রমণ ভাগ নিয়ে যত বেশি ডিসকাশন হচ্ছে, ফ্রান্সের মিডফিল্ড বা ফ্রান্সের ডিফেন্স নিয়ে কিন্তু অত বেশি ডিসকাশন কিন্তু হচ্ছে না। এটার পেছনে মেইন কারণ ফ্রান্সের অ্যাটাকাররা যেরকম দুর্দান্ত ফর্মে রয়েছেন, ওই আলোচনাটাই কাইন্ড অফ ওভারশ্যাডো কিন্তু করে দিচ্ছে তাদের এই মিডফিল্ড এবং স্পেশালি তাদের ওই ডিফেন্সকে। আমরা যদি ডিফেন্সের দিকে তাকাই, তাদের দুজন সেন্টার ব্যাক আছেন, ওয়ান ইজ উইলিয়াম সালিবা অ্যান্ড দি অ্যানাদার ওয়ান ইজ দায়ত উপামেকানো। দুজন অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সেন্টার ব্যাকস। বাট আমরা যদি ফুল ব্যাকের দিকে তাকাই, বাম দিকে খেলছেন রেগুলারলি লুকা ডিন এবং ডান দিকে খেলছেন কিন্তু জুলস কুন্দে। আমার কাছে মনে হয় বাকি দুজন সেন্টার ব্যাকের থেকে এই দুজন ফুল ব্যাক কিন্তু একটু সাধারণ মানের। সেক্ষেত্রে এই দুজন ফুল ব্যাককে যদি আপনি ভালো মতো প্রেস করেন, এই দুজন ফুল ব্যাককে যদি আপনি 1 ভার্সেস 1 সিচুয়েশনে যদি আইসোলেটেড করে দেন, সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটপুট আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি এই বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত ফ্রান্স কিন্তু এমন কোনো দলের এগেনস্টে সেভাবে খেলেনি যাদের কিন্তু ওই লেভেলের উইং পাওয়ার আছে। একটা দলেরই ছিল সেনেগাল। সেনেগাল কিন্তু তাদেরকে ওই দুটো গোল কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে যাদের এগেনস্টেই তারা খেলেছে, সেটা ইরাক হোক, সেটা সুইডেন হোক, বা নরওয়ে হোক, বা প্যারাগুয়ে হোক, বা এই যে লাস্ট রাউন্ডে মরক্কো হোক, প্রত্যেকে কিন্তু হয় একদমই লো ব্লকে খেলেছে, অর তারা কিন্তু এমন কোনো উইঙ্গার কিন্তু তাদের কারোর কাছে ছিল না যারা কিনা ফ্রান্সের ফুল ব্যাকদেরকে সেভাবে কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারেন। স্পেনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। দে হ্যাভ গট দ্য বেস্ট রাইট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড আর্গুয়েবলি, অ্যান্ড দ্যাট ইজ লামিন ইয়ামাল, এবং ওই দিকেই কিন্তু খেলবেন লুকা ডিন। সো আমি যে জিনিসটা দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা লুকা ডিনকে কিন্তু রিসেন্টলি অ্যাস্টন ভিলার হয়ে খেলতে দেখছি। তিনি যখনই খেলেন আমরা দেখেছি মোটামুটি একটা ভালো রাইট উইঙ্গারের এগেনস্টে লুকা ডিনকে খেলতে দেওয়া হলে 1 ভার্সেস 1 সিচুয়েশনে কিন্তু তিনি অত ভালো কখনোই করতে পারেন না। সেক্ষেত্রে আজকে তাকে ফেস করতে হবে কিন্তু লামিন ইয়ামালকে। ইয়ামালকে উনি কত ভালোভাবে আটকায় রাখতে পারেন সেটা একটা অনেক বড় ফ্যাক্টর হবে। সেম ক্যান বি সেড ফর দ্য রাইট ব্যাক জুলস কুন্দে অ্যাজ ওয়েল। জুলস কুন্দে এবং দায়ত উপামেকানোর মাঝখানের যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে এখন স্পেনের লেফট উইং এর জায়গায় কে খেলবেন, সেটা অ্যালেক্স বাইয়ানাও কিন্তু থাকতে পারেন। আবার নিকো উইলিয়ামস যেহেতু গত ম্যাচে মোটামুটি শেষ মুহূর্তে খেলেছিলেন, উই ক্যান এক্সপেক্ট যে আজকে হয়তোবা উনি স্টার্ট করবেন। সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু স্পেনের ডান দিকেও যেরকম দুর্দান্ত একজন উইঙ্গার কিন্তু থাকবেন, আর বাম দিকেও কিন্তু সেমই থাকবেন। সেক্ষেত্রে এই যে দুজন ফুল ব্যাককে স্পেন যদি ভালো মতো একইভাবে যদি আর কি প্রেস করতে পারে, অ্যান্ড দেয়ার সেন্ট্রাল মিডফিল্ডার্স, আমরা জানি আদ্রিয়া রাবিও ওই অসাধারণ কিন্তু সেন্ট্রাল একজন মিডফিল্ডার, কিন্তু এই 2026-এ এসে আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি ইজ ওয়ার্ল্ড ক্লাস। তাকে সেভাবে মানে আর কি প্রেস করলে কি হতে পারে আমরা এখনো পর্যন্ত কিন্তু দেখি নাই। সো এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতো হয়, যে তাদের দুজন সেন্ট্রাল মিডফিল্ডারকে যদি ভালো মতো প্রেস করা হয় অ্যান্ড দেয়ার ফুল ব্যাকস, আই গেস স্পেন ক্যান গেট আ রেজাল্ট। আমরা উত্তর অনেকটুকুই আশা করছি পেয়ে গেছি। আর রাজু ভাই, আপনার কাছে একটু আসবো। আপনি একজন আর্জেন্টিনা সাপোর্টার, যদি একজন আজকে নিউট্রাল ফ্যান হিসেবে বা নিউট্রাল অ্যানালিস্ট হিসেবে এখানে বসেছেন, তারপর যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, পরবর্তী যে সেমিফাইনাল অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল, সেই ম্যাচে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। ধরে নিলাম সেই ম্যাচে আর্জেন্টিনা ফাইনালে গেল জিতে, তাহলে আপনি আজকের ম্যাচে ফ্রান্স এবং স্পেনের মধ্যে আসলে কোন দলের জয়টা চাচ্ছেন, বাকি যেটা আর্জেন্টিনার জন্য সুবিধা হতে পারে? দেখেন, বিশ্বকাপ মানে ফুটবলের সর্বোচ্চ আসর। এখানে বিশ্বকাপে যদি আপনাকে শিরোপা জিততে হয়, আপনাকে যে কোনো দলকে হারিয়ে আপনাকে
সেই জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেই খেলাটাই আপনাকে খেলতে হবে। এই আর্জেন্টিনা পরীক্ষিত যে এই ফ্রান্সকে কিন্তু হারিয়ে 2022-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। True. আবার এই আর্জেন্টিনাই কিন্তু 2018-এর বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে এই ফ্রান্সের কাছে পরাজিত হয়েছে। সুতরাং আপনার এটা এমন একটা লেভেল যেখানে যেমন আজকে এই ফ্রান্স এবং স্পেনের ম্যাচ নিয়ে যে আলোচনাটা আমরা ইতিমধ্যে করলাম, মানে দেখবেন যে যদি আপনি মানে মার্ক করে করে যদি প্রত্যেকটা প্লেয়ারের যদি আপনি র্যাঙ্কিং করে করে আপনি যদি যোগফল করেন 6.5, 8.5 প্রত্যেকটা খেলোয়াড়কে, তো আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল মানে হিসাবে আপনার ফ্রান্সের কাছে কিন্তু স্পেনের দাঁড়ানোর কোনো জায়গা নাই। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের কথা বলা হচ্ছে, উলমো ভালো খেলছে, রুইজ ভালো খেলছে, রদ্রি ভালো, ঠিক আছে, কিন্তু আপনার ডেম্বেলে, এমবাপ্পে, ওলিসে যেভাবে খেলছে এই বিশ্বকাপ, যেভাবে যে গতিতে খেলছে, তো সেই হিসাবে তাহলে কিন্তু এই ম্যাচটা কি একতরফা হবে? একতরফা হওয়ার কোনো সুযোগ নাই। এটা বিশ্বকাপের সেমিফাইনাল, কেউ এখানে জায়গা দিবে না কাউকে। হ্যাঁ, এই বিশ্বকাপের মানে নকআউট পর্বেই কিন্তু আবার অনেক বড় ব্যবধানে আমরা জয় পরাজয়টা দেখি, তো সেটা তো হতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এখানে জিনিসটা হচ্ছে যে চারটা দল এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, চারটা দল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 1 থেকে 4-এর মধ্যে, এবং খেলাটা যেটা হচ্ছে 1 বনাম 3, 2 বনাম 4, যেটা মানে খেলাধুলার যেই মানে ফরমেশনের যেভাবে পড়ে ঠিক কিন্তু একেবারে হুবহু হিসাবে যে কোনোভাবে হোক মিলে গেছে। সুতরাং এখানে কাউকে আমার মনে হয় যে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনাকে যদি ফাইনালে যান, আপনাকে মানে আর্জেন্টিনা যদি ফাইনালে যায়, স্পেনের বিরুদ্ধে হোক, ফ্রান্সের বিরুদ্ধে হোক, যে কোনো এক দলের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে সহজ কোনো ব্যাপার না। আপনি ওই ফাইনালে যদি আর্জেন্টিনা, ফ্রান্স অথবা স্পেন যায়, বা ইংল্যান্ড বা ফ্রান্স স্পেন যায়, ওই ম্যাচে ম্যাচের আগে আলোচনায় আমরা ধরে ধরে বলতে পারবো যে হ্যাঁ এই জায়গাটা এই। কিন্তু আজকের সেমিফাইনালের আগে দাঁড়িয়ে আপনার প্রতিপক্ষ ঠিক না করে আমার মনে হয় যে যার যার খেলায় মনোযোগ দেওয়া, ওই আলোচনাটার মধ্যে আমাদের থাকাটা অধিক যুক্তিযুক্ত আমার মনে হয়। নিশাদ ভাই, একটু একাদশ নিয়ে কথা বলা যাক। স্পেনের আমরা দেখেছি, আপনি যেটা বললেন একটু আগে, গত ম্যাচে আমরা শেষ দেখে নিকো উইলিয়ামসকে দেখেছিলাম। এই ম্যাচে কি নিকো উইলিয়ামসকে স্পেন শুরু থেকে খেলাবেন, নাকি ফার্স্ট হাফের পরে তাকে খেলালে বেটার হবে? অন্যদিকে ফ্রান্সের একাদশে আমার মনে হয় যে চুয়ামিনি ছাড়া অন্য কোনো আসলে পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা, বা আসলে চুয়ামিনি শুরুর একাদশে থাকবেন কিনা? এখন স্পেনের দিকে যদি আমরা ফার্স্টে থাকাই, আমরা কিন্তু এখনো জানি না যে নিকো উইলিয়ামস 100% ফিট কিনা। যদি উনি ফিট হন, দেন অ্যাবসলিউটলি হি শুড স্টার্ট, বিকজ যখনই নিকো উইলিয়ামস খেলেন না, যখনই স্পেনের আক্রমণে শুধুমাত্র লামিন ইয়ামাল খেলেন, তার উপরে চাপটা অনেক বেশি কিন্তু পড়ে যায়। সেটা কিন্তু এমন বেশি চাপ হয় যে ইভেনচুয়ালি দেখা যায় যে ওই উইং বেসড ফুটবলটা খেলার জন্য না ওই একজন ছাড়া আর কেউ কিন্তু থাকে না। সো দ্যাট মেক্স স্পেন কাইন্ড অফ প্রেডিক্টেবল, যে যেভাবেই হোক না কেন তারা মোস্টলি ডান দিক থেকে কিন্তু আক্রমণটা করবে, এরকম কিন্তু সচরাচর হয় যদি নিকো উইলিয়ামস না খেলে। যদি নিকো উইলিয়ামস খেলে তাহলে আ সেন্স অফ আনপ্রেডিক্টেবিলিটি কিন্তু সেখানে আর কি চলে আসে। সো সেদিক থেকে আমি এক্সপেক্ট করবো যেন অফকোর্স নিকো উইলিয়ামস যেন এই ম্যাচটা খেলেন। আর আমরা 2024-এর ওই ইউরোতেও কিন্তু আর কি দেখেছিলাম যে লামিন আর নিকো, এই দুজনের যে কম্বিনেশন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। সো ওই জিনিসটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই, যে স্পেন যদি অফকোর্স তাদের তো সেই এক মিডফিল্ডের শক্তিটা তো রয়েছেই, বাট ইফ দে ওয়ান্ট দে ক্যান ইউজ দেয়ার উইং পাওয়ার অ্যাজ ওয়েল। তারাও এটা কতটুকু ভালো মতো ইউজ করতে পারছে টিল নাও আমরা কিন্তু দেখি নাই। সো বিশ্বকাপের সেমিফাইনাল অপোজিশন ফ্রান্স, এর থেকে বড় উপলক্ষ কিন্তু হতে পারে না সেটার জন্য। সো আমি এক্সপেক্ট করবো যেন উনি অবশ্যই খেলেন। আর ফ্রান্সের ক্ষেত্রে আসলে ফ্রান্সের একাদশ শুরু থেকে এখন পর্যন্ত যা দেখছি, আদ্রিয়া, রাবিও অবশ্যই খেলবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাবিওর সঙ্গে কে খেলবেন সেটা হলো গিয়ে একটা সাবজেক্ট। এখন রাবিওর সঙ্গে টুর্নামেন্টের শুরু থেকে কিন্তু চুয়ামিনি খেলছিলেন এবং বেশ ভালোই খেলছিলেন। গত 2 ম্যাচে উনি খেলতে পারেন নাই বিকজ তার একটু সমস্যা ছিল, চোট সংক্রান্ত কিছু ছিল, সমস্যা ছিল, তিনি কিন্তু খেলতে পারেন নাই। তার জায়গাতে যে মানু কোনে খেলেছিলেন মরক্কোর এগেনস্টে, আমি বলবো মানু কোনে ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ পারফর্মার্স ইন দ্যাট ফ্রান্স টিম। সো যদি আজকে রাবিওটের সাইডে যদি মানু কোনেকে না খেলানো হয়, সেক্ষেত্রে একটু ইনজাস্টিস হবে বলে আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে চুয়ামিনি ইজ চুয়ামিনি। তিনি যদি সম্পূর্ণ ফিট থাকেন, উইচ হি ইজ, আমি মানে যতদূর পর্যন্ত জানি, সেক্ষেত্রে চুয়ামিনি অ্যান্ড আদ্রিয়া, রাবিওত কিন্তু
স্টার্ট করা উচিত বলে আমার কাছে মনে হয়। রাজু ভাই, আপনার কাছে একটু আসবো। এই ফ্রান্স তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল এবং জার্মানির পর টানা 3টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। ব্রাজিল 1994 সালে বিশ্বকাপ জয় করেছিল, 98 ফাইনাল খেলেছিল এবং 2002 বিশ্বকাপে তারা ফাইনাল জয় করে। ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু 2 ধাপ হয়ে গেছে অলরেডি, তারা 18তে বিশ্বকাপ জয় করেছিল, 22 ফাইনাল খেলেছে, সেটা হেরেছে এবং এবারও সুযোগ রয়েছে তাদের বিশ্বকাপ জয়ের। জার্মানি অনেকদিন ধরেই আসলে ওই জায়গাটা হারিয়ে ফেলেছে, ব্রাজিল অনেকটা হারিয়ে ফেলেছে। বর্তমান বিশ্বে কি ফুটবলে, মানে ইন্টারন্যাশনাল ফুটবলে যদি কথা বলি, ফ্রান্সে কি সবচেয়ে বড় পরাশক্তি কিনা? আমার মনে হয় যে এক একটা দলের হয় কি, এক একটা জেনারেশন আসে যারা তাদের দলটাকে আসলে বিশ্বের মানে শীর্ষ পর্যায়ের অবস্থানে নিয়ে যান। ফ্রান্সের এখন এই একটা চলছে এবং পাইপলাইনে প্রচুর খেলোয়াড় আসছে এবং এই দলটাকে আপনি যদি ধরেন, আমরা বারবার যেটা বলছি যে ইন্ডিভিজুয়াল যদি আপনি মানে র্যাঙ্কিং করেন তাহলে কিন্তু শীর্ষ মানে পারফর্মাররা কিন্তু এই বিশ্বকাপে কিন্তু আপনি গোলের দিক থেকে বলেন, পারফরমেন্সের দিক থেকে বলেন, ফ্রান্সের এই মানে ইয়াং তারকা, তাদের সামনে আরও অনেক সময়। হ্যাঁ, সুতরাং যে ফ্রান্স আরও অনেক দিন এই বিশ্বে ফুটবলকে যে ডোমিনেট করবে এটা কিন্তু আমরা এখনই বলতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফ্রান্সের, আপনি যেটা বলেছেন যে 2022-এ তারা ফাইনালে খেলে হেরেছে, তার আগে 2018-তে চ্যাম্পিয়ন হয়েছে, এখন তৃতীয় পালা। এখন এই বিশ্বকাপে প্রথম থেকে কিন্তু বলা হচ্ছিল যে আমরা যে দলেরই সাপোর্ট করি না কেন, মানে ফ্রান্স কিন্তু এই বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার, এটা বহুদিন ধরেই কিন্তু প্রতিষ্ঠিত ছিল। এখন মাত্র 2টা ম্যাচ তাদের সামনে, বলবো একটা ম্যাচ, বেসিক্যালি একটা ম্যাচ সেমিফাইনালে যদি জিতে তারপর আরও একটা ম্যাচ, তারা তো তখন চূড়ান্ত লড়াইয়ে তারা নামবে। তো এই ম্যাচটার উপরে আসলে আপনার এই প্রশ্নের উত্তরটা অনেক কিছু নির্ভর করছে, কিন্তু স্পেনকেও কিন্তু হিসাবে রাখতে হবে। আপনি যদি 2006 সালের রাউন্ড অফ 16-এ ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচটার কথা যদি চিন্তা করেন, যে স্পেনের একটা গোল্ডেন জেনারেশনের আগমনী একটা সময়, আবার ফ্রান্সের হচ্ছে একটা জেনারেশনের আর তাদের একটা গোল্ডেন জেনারেশনের শেষ পর্যায়ে, জিনেদিন জিদানের শেষ মানে বিশ্বকাপ ম্যাচ সেটা ধরেন। তো ওই ম্যাচটার যদি হিসাব করেন আপনি, এই ইয়াংদের সাথে যে অভিজ্ঞতার একটা লড়াই, আমরা ধরেন এমবাপ্পেকে আমরা তো মানে ইয়াংই বলবো, আপনার ডেম্বেলেকে তো ইয়াংই বলবো, কিন্তু আপনি ইয়ামালের সাথে যদি আপনি তুলনা করেন, আপনি যদি নিকো উইলিয়ামসের সাথে তুলনা করেন, তো সেক্ষেত্রে তো তারা অভিজ্ঞ। সুতরাং আজকের ম্যাচটাও কিন্তু ওই রকম অভিজ্ঞতার সাথে, মানে স্পেনের যে আরেকটা গোল্ডেন জেনারেশন যে আসছে বা তারা যে মানে বিশ্বকে ডোমিনেট করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই জেনারেশনের সাথে ফ্রান্সের গোল্ডেন জেনারেশন বা ফ্রান্সের একটা পূর্ণাঙ্গ শক্তির দলের লড়াই আপনি, সুতরাং ওই 2006-এর সেই ম্যাচটার কিন্তু পুনরাবৃত্তি আমরা এখানে দেখতে পারি, যে এই ম্যাচটায় ফ্রান্স কিন্তু 3-1 গোলে জিতে নিয়েছিল। কেন? ওই অভিজ্ঞতা থেকে ম্যাচটা বের করে নেওয়া। সুতরাং এই দলটার সামনে, ফ্রান্সের এই দলটার সামনে, এই দলের অধিকাংশ খেলোয়াড়ের কাছে কিন্তু বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তার ফাইনাল ম্যাচটাকে কিভাবে বের করে নিয়ে আসতে হয় এটা কিন্তু এমবাপ্পে জানে, তাই না? আবার ফাইনাল ম্যাচটা কিভাবে ফসকে যায় এবং সেটাও কিন্তু তাদের সেই অভিজ্ঞতা আছে। সুতরাং আজকের এই লড়াইটা আমার মনে হয় যে নিশ্চয়ই ফ্রান্স এগিয়ে থাকবে, মানে অন্তত সম্ভাবনার দিক থেকে, কিন্তু স্পেনের এই নিউ গোল্ডেন জেনারেশন তারা যদি তাদের খেলাটা খেলতে পারে, ফ্রান্সের জন্য অতটা সহজ আসলে হবে না শেষ পর্যন্ত ম্যাচটা। অবশ্যই। নিশাদ ভাই, পেদ্রিন একটু কথা বলতে হচ্ছে। বিশ্বকাপ যখন শুরু হয়েছিল তখন, মানে রিসেন্ট টাইমে যদি বলি, স্পেনের যে 2-3 প্লেয়ারকে বলা হচ্ছে, যেটা বললেন যে তাদের গোল্ডেন জেনারেশন আসার মতো আর কি চলে এসেছে বা আসবে সামনে, এই জেনারেশনের অন্যতম 3-4 জন প্লেয়ারের নাম বলে সেখানে লামিন ইয়ামাল, পেদ্রিদের নাম আসলে বলতেই হয়। কিন্তু এবারে বিশ্বকাপে পেদ্রি ওইভাবে নিজেকে আসলে মেলে ধরতে পারেনি। আমি যদি বলি, তাদের সেরা মিডফিল্ডার ওই রদ্রি, যাকে হয়তো বা তিনি রিসেন্ট কিছু সময় ওইভাবে ফর্মে আসলে ছিলেন না। আসলে পেদ্রির ব্যাপারে অবশ্য তাদের কোচ দে লা ফুয়েন্তে নিজে বলেছেন, তিনি বার্সেলোনায় যে পজিশনে বা যে রোলে খেলে থাকেন, স্পেনে আসলে একটু ভিন্ন, আমাদের খেলার ধরনে এক হলেও। মূল কারণটা আসলে কি, এবং আজকে পেদ্রির দিকে আসলে কতটুকু নজর থাকবে বা পেদ্রির উপর কতটুকু চাপ থাকবে? না, আজকে আমার কাছে যেটা মনে হয়, পেদ্রি হ্যাজ টু স্টার্ট। যেহেতু গত ম্যাচে ফাবিয়ান উনি যেহেতু খেলেছিলেন, উনি গোল করলেও যে আজকে উনি শিওর শট স্টার্টার আমরা কিন্তু বলতে পারি না।
বিকজ অফ দ্য কোয়ালিটি অফ পেদ্রি। সো আজকে উনি খেলবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পেদ্রি থাকবেন, রদ্রি থাকবেন এবং সামনে থাকবেন দানি অলমো। আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি সব জায়গাতেই এই জিনিসটা সবসময় বলি যে স্পেনের এই দলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় নাম হলো গিয়ে ইয়ামাল। সো স্পেন যদি গোল করতে চায়, স্পেন যদি ম্যাচ বের করে নিয়ে আসতে চায়, তাহলে তাদের ওই জিনিসের উপর ফোকাস রাখতে হবে যে কিভাবে ইয়ামালকে সর্বোচ্চভাবে কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে। সেক্ষেত্রে মানে লামিন ইয়ামালকে ইউটিলাইজ করার সবচেয়ে বড় পদ্ধতি হলো গিয়ে মিডফিল্ডে পেদ্রিকে খেলানো এবং তার সামনে ওই অলমোকে কিন্তু খেলানো। আমরা কিন্তু দেখেছি এই তিনজন যখনই একসাথে খেলেছে স্পেন কিন্তু ডমিনেট করেছে অলওয়েজ। তো আজকে আমার কাছে যে জিনিসটা মনে হয়, স্পেনের ডমিনেশনের পিছনে পেদ্রিকে অফকোর্স কিন্তু খেলতে হবে। অ্যান্ড একটু চেঞ্জ আছেই, বার্সেলোনাতে পেদ্রি যেভাবে খেলেন এবং স্পেনের হয়ে বর্তমানে পেদ্রি যেভাবে খেলছেন, সেটা তো অফকোর্স একটু চেঞ্জ আছে। তবে আমি চেঞ্জটাকে কিন্তু একটু পজিটিভলি কিন্তু দেখছি। আমি কেন ইতিবাচক ওয়েতে দেখছি আপনাকে একটু বলি। সেটা লেগে বার্সেলোনার মিডফিল্ডটাকে না পেদ্রিকে অনেকটাই একা একটু সামলাইতে হয়, ইন আ সেন্স। পেদ্রি কিন্তু সবসময় খেলছেন, কিন্তু পেদ্রির সঙ্গে যে থাকছেন সে কিন্তু কখনো 100% কিন্তু ওই কনফার্ম না। বিকজ আমরা কিন্তু লাস্ট সিজনেও কিন্তু দেখেছি যে ফ্র্যাঙ্কি ডিয়ং সবসময় কিন্তু খেলতেন না, বা অন্য যে কোনো আমরা আর কি মিডফিল্ডারের দিকে তাকাই, উনি কিন্তু পেদ্রিকে সেভাবে ওই ডিফেন্সিভলি সাপোর্টটা কিন্তু দিতে পারতেন না। সো বার্সেলোনার হয়ে যখন পেদ্রি খেলেন, তখন আমরা যে জিনিসটা দেখি যে তাকে অফেন্স এবং ডিফেন্স একই সঙ্গে খেলতে হয়, তাকে অফ দ্য বল সিচুয়েশনে কিন্তু অনেক বেশি চাপ নিয়ে খেলতে হয় অলওয়েজ। এরপরে যখন এই খেলোয়াড়টাই স্পেনে যখন আসেন, তাকে কিন্তু অত বেশি প্রেশার কিন্তু নিতে হয় না, জাস্ট বিকজ তার ওই পেছনের জোনগুলোতে কিন্তু রদ্রি আছেন। অ্যান্ড রদ্রি ইজ আ ব্যালন ডিওর উইনিং মিডফিল্ডার। এবং আমরা কিন্তু দেখেছি তার এসিএল যখন ইনজুরি হইল, তারপরে তার ফর্ম একটু খারাপ হয়ে যাচ্ছিল, ম্যানচেস্টার সিটির হয়ে কিন্তু তিনি সেভাবে কিন্তু ফ্লারিশ করতে পারছিলেন না, আমরা কিন্তু দেখছিলাম। বাট এই বিশ্বকাপে তিনি শুরু থেকে এখন পর্যন্ত মানে যেরকম দুর্দান্ত ফর্মে রয়েছেন, যেহেতু উনি টিপিক্যাল একজন স্প্যানিশ মিডফিল্ডার, সেহেতু তার পাসিং বা অন দ্য বল সিচুয়েশনে উনি কি করেন না করেন এটা নিয়ে মানে নতুন করে কোনো কিছু কিন্তু বলার নাই। আমার কাছে যে জিনিসটা আশ্চর্য লাগছে সেটা লিগে একটা এসিএল ইনজুরির পরেও এই তারকাটা, তার বয়স কিন্তু অলমোস্ট 32 ইফ আই এম নট রং, 32 বছর বয়সে এসে অফ দ্য বল সিচুয়েশনে তিনি মিডফিল্ডে যত বেশি ডুয়েলস জিতছেন, সেটা এরিয়াল ডুয়েল হোক বা আপনার গ্রাউন্ডে তিনি যেভাবে জিতছেন, ওইটাই কিন্তু পেদ্রির অফ দ্য বল সিচুয়েশনে অনেক বেশি সাহায্য করছে। এবং ওই কারণে যে জিনিসটা হচ্ছে, রদ্রি অনেকটা কিন্তু ওই দুইটা সেন্টার ব্যাকের সামনে খেলছেন একটু, এবং তার আরো সামনে খেলতে পারছেন কিন্তু পেদ্রি। বার্সেলোনাতে যে কাজটা মানে তিনি সবসময় কিন্তু করতে পারেন না, তাই কিন্তু ফার্স্ট ফেজের ওই জায়গাটাতে কিন্তু অনেক সময় থাকতে হয়। কিন্তু এখন যেহেতু পেছনে রদ্রি আছেন, ওই দিকে ভরসা করে পেদ্রি কিন্তু আরো বেশি সামনে উনি কিন্তু খেলতে পারছেন। আর পেদ্রি যত বেশি সামনে খেলবেন, তত বেশি কিন্তু ইয়ামালের সাহায্য হবে। যত বেশি পেদ্রি সামনে খেলবেন, তত বেশি কিন্তু ইয়ামালকে অত বেশি কিন্তু পেছনে কিন্তু আসতে হচ্ছে না। সো দ্যাট ইজ আ হিউজ প্লাস পয়েন্ট। ওই জিনিসটা অনেক বেশি আমার কাছে মনে হয় যে স্পেনের ইউটিলাইজ করা দরকার। অ্যান্ড আমার বিশ্বাস যে স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে আজকে ওই জিনিসটাই আমাদেরকে দেখাবেন। আপনার কাছে থাকবো আরেকটা প্রশ্ন আছে এখানে। স্পেনের যদি আমি ফরওয়ার্ডদের কথা বলি, স্পেনের যারা গোল করছেন, ওয়ারজাবাল তিনি বিশ্বকাপটা দুর্দান্তভাবে শুরু করেছিলেন, গ্রুপ স্টেজে 4টি গোল করেছেন, কিন্তু এরপরে 3টি নকআউট ম্যাচ শেষ হয়েছে এবং 3টি নকআউট ম্যাচে তিনি একটি গোলও করতে পারেননি। সাব হিসেবে সবগুলো ম্যাচে নেমেছেন ফেরান তোরেস। হ্যাঁ, সেক্ষেত্রে ফ্রান্সের বিপক্ষে আসলে ফরওয়ার্ডদের উপরে কতটুকু মানে আসলে প্রত্যাশা রাখতে হচ্ছে স্পেনকে, এবং যেহেতু ফরওয়ার্ডদের এই ফর্ম, আমরা কি মিকেল মেরিনোকে আরো একটু আগে দেখতে পারি কিনা? আমার কাছে মনে হয় না মিকেল মেরিনোকে আপনি যদি ফার্স্টে নামান, তাহলে উনি ওই লেভেলের ইম্প্যাক্টটা দেখাতে পারবেন। এটার মানে কারণ হলো গিয়ে, মানে কিছু কিছু খেলোয়াড় থাকেনি একদম সাব হয়ে যখন উনারা নামেন তখন উনারা দুর্দান্ত খেলেন। সো মিকেল মেরিনো ওই ধরনেরই একজন, কিন্তু আপনি তাকে আর কি মিডফিল্ডার বলেন বা মানে ফরওয়ার্ড আপনি আর কি বলেন, সেটা কিন্তু বলতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয়, হি ইজ বেটার ইফ হি ইজ প্লেড অ্যাজ আ সাব।
বাট ওয়ারজাবালের ক্ষেত্রে আমি বলবো ওয়ারজাবাল হয়তো বা গোল করতে পারছেন না, বাট দলের একদম আমরা যদি কালেকটিভ খেলার দিকে তাকাই তাহলে কিন্তু মানে তিনি তার মতো ইনপুট কিন্তু ঠিকই দিয়ে যাচ্ছেন। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয়, আজকে যদি স্পেনের লেফট উইংয়ে যদি নিকো উইলিয়ামস খেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ারজাবালের ক্ষেত্রেও অনেক সাহায্য হবে, অ্যান্ড যিনি ডান দিকে আছেন তার ক্ষেত্রে তো অফকোর্স। তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি ফেরান তোরেস বা ওয়ারজাবালকে হয়তো আমরা দেখতে পাবো। এবং রাজু ভাই, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি, মানে স্পেন এবং ফ্রান্স নিয়ে তো আলোচনা হচ্ছেই, পরবর্তী ম্যাচে অর্থাৎ পরের দিনে সেমিফাইনালের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এই ম্যাচের অনেক হিস্ট্রি রয়েছে, অনেক রাইভালরিজ রয়েছে, সব কিছুই আসলে আমরা পড়েছি, জেনেছি। আপনি নিজেও তাদের মধ্যে দ্বৈরথ দেখেছেন, সরাসরি খেলা দেখেছেন। এই ম্যাচ নিয়ে আসলে আপনার প্রত্যাশা, ইংল্যান্ড যেটা সবসময় করে, ম্যাচের যখন ঠিক হয়ে গেছে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ হচ্ছে সেমিফাইনালে, তাদের মিডিয়া আসলে তাদের যে ন্যারেটিভ বা তাদের যে মানে ব্যাপার স্যাপার শুরু করে দিয়েছেন। সবাই আসলে অন ক্যামেরা, অফ ক্যামেরা কি ভাবছেন জানি না, বাট অন ক্যামেরা আসলে তারা বলছেন তারা আর্জেন্টিনার চাইতে অনেক উপরে আসলে রয়েছেন। সবকিছু মিলে এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত বা আপনার ওভারভিউ। দেখেন, পৃথিবীতে আসলে যতগুলো দেশ ফুটবল খেলে তার মধ্যে ফুটবলের উন্মাদনার দিক থেকে যদি ধরেন, আপনাকে তো অবশ্যই ইংল্যান্ডকে এগিয়ে রাখতে হবে। তারা ফুটবলটাকে রক্ষা করে, আমি বলবো ফুটবলটাকে, এই বিশ্বকাপটাকে রক্ষা করে ইংল্যান্ড এবং স্পেন। আমরা কিন্তু সারা বছর ধরে রাত জাগি স্প্যানিশ লিগ এবং আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার জন্য। সুতরাং এবং তাদের ওখানে ধরেন আমরা প্রফেশনাল ফুটবল বলি, প্রফেশনাল ক্লাব বলি, প্রফেশনাল প্লেয়ার ফুটবলার বলি, তাদের প্রফেশনাল আপনার ফ্যান বলতে হবে। তারা ফুটবল খায়, ফুটবল ঘুমায়, ফুটবল ভাবে, মানে লক্ষ লক্ষ মানুষ ফুটবল নিয়ে থাকে, তাই না, ফুটবল নিয়ে থাকে। এবং ইংল্যান্ডের যে জাতীয় দলের যে সমর্থক গোষ্ঠী যারা সারা বছর দলের সাথে ঘুরে বেড়ায়, যেখানেই মানে ম্যাচ সেখানেই, তো এটা তো হিউজ সংখ্যা। সুতরাং সেখানকার মিডিয়া মানে শত বর্ষ ধরে এই বিশ্বকাপ, এই ফুটবলকে তারা লালন করে। আমাদের দেশে ধরেন, আমাদের দেশের সাথে তো আসলে তুলনা চলে না। তারপরে ধরেন আমাদের এখানে ধরেন লিগ যখন হয়, মানে বড় দল ছোট দল যাই হোক না কেন, আজকে খেলা আছে, স্টেডিয়ামের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তারাও বুঝতে পারছে না, একটু পরে চিৎকার শুনে বলছে যে আজকে কিসের খেলা। আর ওই মানে ইংল্যান্ডের আপনি চিন্তা করতে পারেন যে ওই ক্লাব ফুটবল নিয়ে কি ধরনের উন্মাদনা তাদের ওখানে চলে, তাই না, কি পরিমাণ ইনভেস্ট একজন ইন্ডিভিজুয়াল মানে ফ্যান সেখানে করতে পারে। সুতরাং তাদের মিডিয়া ওই যে হাইপটা, তারা শতবর্ষ ধরে এই চর্চাটা কিন্তু তারা করে আসছে। ইংলিশ প্রিমিয়ার লিগ সমস্ত নিউজ ছাপিয়ে তাদের মিডিয়ায় লিড নিউজ হয় বহুবার বছরে, তাই না। তো সুতরাং তাদের মিডিয়া তো এই আকর্ষণ এই বিশ্বকাপে নিয়ে তাদের সবসময় থাকে। এবং ইটস কামিং হোম, এটা তো একটা মানে ওই যে তসবিজে জপে বিশ্বকাপ আসলে, এটা ইংল্যান্ডের প্রত্যেক বিশ্বকাপে এটা হচ্ছে তাদের দোয়া, সবচেয়ে বড় দোয়া দরুদ, তারা সেটা পড়তেই থাকে। তো সেই ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল উঠেছে এবং দুইটা ম্যাচ জিতলে 1966 সালের পর 60 বছর পর তারা আবার বিশ্বকাপ মানে হোমে আসলে সত্যি সত্যি কাম হবে, তাই না। তো সেই যে ইংলিশ মিডিয়া আপনি দেখবেন যে এই গত 2-3টা বিশ্বকাপে তো সেটা তারা একটু কম করেছে, কারণ তাদের দল ব্যর্থ হতে 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 এমন জায়গায় চলে গেছে, তারা হয়তো হয়েছে মানে এই প্রথম রাউন্ডের খেলা থেকেই তো তারা শুরু করতো যে এবার তারা হচ্ছে সবাইকে মানে সবাইকে উড়িয়ে দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। সুতরাং এইবার তো আমি মনে করি যে শুরুতে তবু তারা অনেক বেশি সংযত ছিল, যদিও এবার অন্য মানে বেশ কয়েকটা বিশ্বকাপের চেয়ে এবার ইংল্যান্ড দলটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পারফর্মিং এবং অনেক বেশি গোছানো। তাদের কিন্তু স্টারের দিক থেকে বলেন, সব দিক থেকে বলেন, র্যাঙ্কিংয়ের দিক থেকে বলেন, তারা বিশ্বের টপ 4টা দলের মধ্যে একটা আছে। সুতরাং এবারের ইংল্যান্ড সেমিফাইনাল উঠেছে, সেটা নিয়ে ইংলিশ মিডিয়া, ইংল্যান্ডের ফ্যানরা, ইংল্যান্ডের মানে আদার্স ইনস্টিটিউশন তারা তো ঝাঁপিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তার মধ্যে হচ্ছে সেই সেমিফাইনালের প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা, যাদের সাথে ওই 60 বছর যেই 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল, সেই বিশ্বকাপটা থেকেই কিন্তু আপনার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে দ্বৈরথ, যে ফুটবলের যে এক ধরনের মানে আপনি বলেন যে রেষারেষি বা সংঘাত, এটা কিন্তু ওই বিশ্বকাপ থেকে শুরু। কিভাবে হলো যে আর্জেন্টিনার সেই সময়ের মেসি, সেই সময়ের ম্যারাডোনা, অ্যান্তোনিও রাত্তিন ছিলেন আর্জেন্টিনার সেরা প্লেয়ার সেই সময়, তাকে ওই ম্যাচটা থেকে রেফারি বের করে দিয়েছিল
কেন লাল রেফারির কার্ড সাথে দিয়ে বের করে দিয়েছিল। লাল কার্ড তখন ছিল না, হ্যাঁ তখন মানে ছিল না। তখন মানে কোনো কার্ডের কোনো প্রচলন সেই সময় ছিল না। তাকে রেফারির সাথে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তর্ক করার কারণে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কার করার পরে ইংল্যান্ড কিন্তু 1-0 গোলে সেই ম্যাচটা জিতে যায়, এবং সেই যে মানে এই রাত 3কে বের করে দেওয়ার যে ঘটনা ঘিরে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে কিন্তু এই যে ফুটবলের যে মানে সংঘাত, সেটা কিন্তু সূচনা। এবং সেই রাত 3 গত শনিবার যেদিন আর্জেন্টিনা হচ্ছে সুইজারল্যান্ডকে হারালো, যেই রাতে, সেই দিন কিন্তু রাত 3 মারা গেছে, এবং তার স্মরণে আর্জেন্টিনায় যে কালো আর্মব্যান্ড পরে তারা ম্যাচটা নেমেছে। সুতরাং আমি যেটা বলছি যে সেই 66 সালে যেই দ্বৈরথটা শুরু, এরপরে 1986 সালের আরেকটা কোয়ার্টার ফাইনাল, সেই মানে সেইটা তো কি ঘটেছে। এবং রাত 3-এর ওই ঘটনার কিন্তু পরে কিন্তু ওই কারণেই কিন্তু ফুটবলে লাল কার্ড এবং হলুদ কার্ডের মানে প্রচলনটা ফিফা করেছে। তো এরপরে বলছি যে 86 সালের সেই ম্যারাডোনার হ্যান্ড অফ গড, তারপরে হলো গোল অফ দ্য সেঞ্চুরি, সেইটাকে ঘিরে আজ পর্যন্ত 1986 পর আজ পর্যন্ত এই মানে সেই বিতর্ক কিন্তু এখনো শেষ হয়নি, যে হাত দিয়ে ম্যারাডোনা হাতের স্পর্শ যদি না থাকতো সেই গোলটায়, তাইলে ইংল্যান্ড হয়তো আরেকটা বিশ্বকাপ জিতে নিত, বা ম্যারাডোনা জীবনে বিশ্বকাপ জেতা হইতো কিনা, আর্জেন্টিনা দলটা এরকম একটা ফ্যান বেস পেত কিনা, বা তারা কি হইতো, বহু রকমের বিতর্ক কিন্তু সেটা চলছে। এরপরে 98 সালে আরেকটা বিশ্বকাপের মুখোমুখি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। সেই ম্যাচে হচ্ছে ডেভিড বেকহ্যাম লাল কার্ড পেয়েছে। কেন লাল কার্ড পেয়েছে? আপনার হচ্ছে ডিয়েগো সিমিওনেকে শোয়া অবস্থায় সে পা দিয়ে মেরে দিছে, পেছন থেকে পা দিয়ে মেরে দিছে, রেফারি এটা পাশেই ছিল, দেখেছে, তাকে লাল কার্ড দিছে। মানে আর্জেন্টিনা এবং ফ্রান্স, মানে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানেই হচ্ছে বিতর্ক। এরপর 2002 বিশ্বকাপে প্রথম রাউন্ডে সেই ডেভিড বেকহ্যাম পেনাল্টি, আবার আর্জেন্টিনার বিরুদ্ধে একটা পেনাল্টি দিল রেফারি, সেটা নিয়ে একটা বিতর্ক, বেকহ্যাম সেই পেনাল্টি থেকে গোল করলো এবং আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। সুতরাং এই যে তারপরে আর এর বাইরে বিশ্বকাপের বাইরেও বহু ম্যাচ এরকম আলোচনা, তার বাইরে হলো রাজনীতি, ফকল্যান্ড যুদ্ধকে ঘিরে আর্জেন্টিনা, এবং এই সমস্ত ইতিহাস মিলিয়া এই ম্যাচটা তো মানে ইংলিশ মিডিয়া ওই হাইপটা তুলবে, ওইভাবে ওইটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি এই বিশ্বকাপের পারফরমেন্স হিসাব করেন, আমি বলবো যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা তারা কিন্তু একই সমান্তরালে দাঁড়িয়ে আছে। তাদের খেলার ধরন আলাদা হইতে পারে, কিন্তু এই বিশ্বকাপে দুইটা দলের আমি মনে করি যে মানে একইভাবে আপনি যদি দেখেন যে মেসি যেভাবে গোল করছে, হ্যারি কেন গোল করছে, বেলিংহাম গোল করছে, অন্যদিকে তারা কিন্তু প্রেশারের মধ্যে পড়ে ম্যাচটা কিন্তু বের করে নিয়ে আসতেছে শেষ পর্যন্ত। আমি মনে করি যে দুইটা দলের মধ্যে এখন এই যে একটা ম্যাচ, আপনি হ্যারি কেন যতই গোল করুক, বেলিংহাম গোল করছে, এই লেভেলের ম্যাচে আর্জেন্টিনার একটা সুবিধা হচ্ছে যে তাদের যে 11 জন এবং বেঞ্চ, তারা টুর্নামেন্ট প্লেটা বোঝে। একটা টুর্নামেন্টে কিভাবে তারা ম্যাচটা বের করে নিয়ে আসা যায়, বিশেষ করে নকআউটে, তারা কিন্তু এই আর্জেন্টিনার এই দলের চেয়ে অভিজ্ঞ আর কেউ না। আমরা ফ্রান্সের কথা আগে আলোচনা করেছি, কিন্তু টুর্নামেন্ট প্লেতে মানে আর্জেন্টিনার এই দলটা আমি মনে করি অনেক বেশি অভিজ্ঞ, যদিও সবাই নাই। আপনি দেখেন, আপনি কোপা আমেরিকার গত মানে 6 বছরে বা 8 বছরে কোপা আমেরিকার ফাইনাল খেলেছে তারা 2টা বা 3টা ফাইনাল, তার আগে দুইটা ফাইনালে তারা জিতেছে, তার আগে 2টা ফাইনালে হেরেছে। বিশ্বকাপের 2014 যদি আপনি ধরেন, মেসি তো আছে 14 প্রতিনিধি হিসাবে, আপনার 2টা ফাইনাল তারা খেলেছে, একটা হেরেছে একটা জিতেছে। সুতরাং টুর্নামেন্ট প্লেতে আর্জেন্টিনার চেয়ে অভিজ্ঞ এই বিশ্বকাপে আমি মনে করি কোনো দল নেই। মাঠের পারফরমেন্সে যদি ধরেন, নানান রকমের বিতর্ক আছে, প্রশ্ন হয়েছে, অনেক রকমের মিথ্যাচার হয়েছে, কিন্তু আপনি মাঠের পারফরমেন্সে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন যে আর্জেন্টিনা কিন্তু একটা টিম হিসেবে অসাধারণ ফুটবল খেলেই কিন্তু এই সেমিফাইনালে আসছে। বিশেষ করে প্রেশারের মধ্যে, এই চাপের মুখে কিভাবে ম্যাচটাকে বের করে নিয়ে আসা যায়, জয়টা বের করে নিয়ে আসা যায়, এই আর্জেন্টিনা দলের চেয়ে বড় প্রমাণ কিন্তু আপনি সাম্প্রতিক সময় একটা ম্যাচ, হয়তো কামব্যাকের গল্প, আমরা একটা ম্যাচ কোনো একটা দলের, আপনি চ্যাম্পিয়ন্স লিগে সেই বার্সেলোনার কামব্যাক বা আরো অনেক রকমের উদাহরণ আছে, একটা ম্যাচ, তো পর একটার পর একটা ম্যাচ, টানা 3টা ম্যাচ, নকআউটের ম্যাচ, এই অসাধারণ কামব্যাক এবং অসাধারণভাবে শেষ পর্যন্ত খেলাটা বের করে নিয়ে আসা। সুতরাং এর চেয়ে চাপ তো আর, আপনার কি মনে হয় যে মিশর যে চাপ আর্জেন্টিনার উপর দিয়েছিল, ইংল্যান্ড যত ভালো দলই হোক ওর চেয়ে বেশি প্রেস করা, ওর চেয়ে বেশি মানে চাপ দিয়ে ফুটবল খেলা কি সম্ভব? সুইজারল্যান্ডের সাথে শেষ পর্যন্ত যা হলো, এর চেয়ে প্রেশার নিয়ে ফুটবল খেলা কি কোনো সুযোগ আছে? আমার মনে হয় না। সুতরাং ইংলিশ মিডিয়া
বা ইংল্যান্ডের সমর্থকরা তাদের দলের জন্য যতই মানে হাইপ তুলবে, মানে তারা জিতে গেছে এই আওয়াজটা তুলবে, আর্জেন্টিনাকে হারানো আমার মনে হয় খুব বেশি এত ইংল্যান্ডের জন্য সহজ হবে না। নিশাত ভাই, ওই প্রশ্নটাই করতে চাই আসলে, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ নিয়ে আসলে ম্যাচটাকে কেমনভাবে দেখছেন? মানে দুই দলের শক্তিমত্তার কথা যদি বলি বা দুই দলের ট্যাকটিক্যাল ভিউ থেকে যদি বলি, ম্যাচটা কেমন হতে যাচ্ছে? না, দিস ইজ স্টোরিড রাইভালরি। একটু আগে ভাইয়া যে জিনিসটা বললেন, অনেক কিন্তু এটার মধ্যে হিস্ট্রি আছে, অনেক ব্যাটল আছে, অনেক স্টোরিজ আছে অ্যান্ড অল দ্যাট। সো ট্যাকটিক্যাল ক্যামেরা দিয়ে যদি আমরা জিনিসটাকে দেখতে চাই, তাহলে ইংল্যান্ডের স্কোয়াডটা কিন্তু অনেক বেশি গোছানো এবং অনেক বেশি তারা জানে যে তাদের একটা ম্যাচের কোন সিচুয়েশনে কোন ধরনের খেলোয়াড়কে আমার দরকার, সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে তাদের যে কোচ আছে টমাস টুখেল, তিনি কিন্তু এই স্কোয়াডটা মানে ঘোষণা কিন্তু করেছেন এবং সেটার সুফলই কিন্তু আমরা দেখছি। তার মাথায় ছিল যে আমার এই দলটা কমপ্লিটলি হ্যারি কেইন অ্যান্ড জুড বেলিংহাম বেসড হবে এবং মানে টিল নাও আমরা কিন্তু সেই জিনিসটাই দেখছি। ইন এভরি গেম হ্যারি কেইন অ্যান্ড জুড বেলিংহাম ইজ স্টেপিং আপ অলওয়েজ। কেউ গোল করছেন, অ্যাসিস্ট করছেন, সবসময় কিন্তু তারা শাইন করছেন। সো আর্জেন্টিনার এগেনস্টে ইংল্যান্ড যখন খেলতে নামবে, আর্জেন্টিনার মাথায় কিন্তু ওই জিনিসটা রাখতে হবে যে ইফ we can contain Harry Kane and Jude Bellingham well, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে অনেক শাইন করতে পারি। এখন প্রশ্ন হলো আর্জেন্টিনা ইংল্যান্ডকে কিভাবে কন্টেইন করতে পারবে এবং এই দুজনকে স্পেশালি কিভাবে ঠেকাইতে পারবে। বিকজ জুড বেলিংহামকে যতই আমরা অ্যাটাকিং মিডফিল্ডার আমরা আর বলি না কেন, উনি কিন্তু একরকম স্ট্রাইকারের এতেই কিন্তু খেলছেন। মানে যেভাবে ডি বক্সে উনি আর কি ঢুকে যাচ্ছেন, যেভাবে উনি আর কি মুভ করছেন, মুভমেন্ট এন্ড এভরিথিং, তাকে কিন্তু হ্যারি কেনের পাশাপাশি সাপোর্ট একটা ওই স্ট্রাইকারে কিন্তু বলা যায়। সো সেক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা মনে হয়, আর্জেন্টিনার ডিফেন্সে যতজনই খেলুক না কেন, সেটা দুজন হোক বা তিনজন হোক, যেই খেলুক না কেন, তাদের মাথায় ওই জিনিসটা কিন্তু রাখতে হবে যে খালি হ্যারি কেইন যে একটু নিচে নেমে এসে খেলা যে বানিয়ে দিবেন তার ওই পাসিং এর মাধ্যমে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমার এই হ্যারি কেইন যখনই বক্স থেকে সরে যাবেন, তখনই কিন্তু জুড বেলিংহাম ওই জায়গাটাতে আক্রমণের জন্য কিন্তু আছেন অলওয়েজ। সো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এবং ওই জিনিসটা মাথায় রেখে আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা শুড চেঞ্জ দেয়ার ফরমেশন আপডেট সামান্য। আমরা এ পর্যন্ত আর্জেন্টিনাকে কিন্তু 4-4-2 বা 4-3-1-2, 4-1-3-2 এই ধরনের কিন্তু বিভিন্ন ফরমেশনে কিন্তু দেখছি, যেটা কিন্তু মোটা দাগে আমরা 4-4-2 কিন্তু বলতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় হ্যারি কেইন এবং জুড বেলিংহামের এই যে কম্বিনেশনটা, এই যে রানস মেকিং এর যে ক্ষমতাটা, মুভমেন্টের যে ক্ষমতাটা, এই জিনিসটাকে ঠেকানোর জন্য আমার কাছে মনে হয় আর্জেন্টিনা শুড সুইচ টুয়ার্ডস দ্য 3-5-2 ফরমেশন। সেক্ষেত্রে খুবই ভালো হবে যদি আপনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ওই দিক দিয়ে রোমেরো, এই দুজনের সঙ্গে যদি নিকোলাস ওতামেন্দি থাকেন, তাহলে এই তিনজনের পক্ষে সম্ভব ওই দুজনের রানটাকে মার্কিং করার জন্য। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে লিসান্দ্রো মার্তিনেজ এবং রোমেরো দুজন ম্যান টু ম্যান একটা অ্যাপ্রোচে যাচ্ছেন ওদের হ্যারি কেইন এবং ওই আর বেলিংহামের উদ্দেশ্যে, এবং ওই দুজনকে ধরতে গিয়ে আরেকজন যেন ডি বক্সের মধ্যে ঢুকে না যান, সেটার ক্ষেত্রে তখন কিন্তু লক্ষ্য রাখবেন এই ওতামেন্দি, এই তিনজন। সো এই তিনজন যখন ডিফেন্সে থাকবেন, তখন অফকোর্স তাদের কিন্তু দুজন ওই মানে 3-5-2 ফরমেশনের যে জিনিসটা হয়, দে নিড সাম উইং ব্যাকস। সো সেক্ষেত্রে ডান দিকে কিন্তু আমার কাছে মনে হয় যে এই ভূমিকাটা কিন্তু মলিনা 2022-এর বিশ্বকাপেও কিন্তু করেছিলেন এগেনস্ট নেদারল্যান্ডস। সো এই ম্যাচেও কিন্তু তিনি সেই জিনিসটা রেপ্লিকেট করতে পারেন। লেফটে দের ইজ নিকোলাস গঞ্জালেস। আমার কাছে যে জিনিসটা মনে হয় আক্রমণের ক্ষেত্রেও ডিফেন্সের দিক থেকেও তিনি ওই ফ্রি যেসব রানস মেক আপনার করেন টুয়ার্ডস দ্য ডি বক্স, দ্যাট ক্যান বি ভেরি মাচ বেনিফিশিয়াল। সো 3-5-2 ফরমেশনে আমি এক্সপেক্ট করছি আর্জেন্টিনা খেলবে এবং আর্জেন্টাইন বিভিন্ন মিডিয়ার কাছ থেকে আমরা যে সকল খবর টিল নাও আমরা পাচ্ছি, আমরা কিন্তু বুঝতে পারছি যে কোচ লিওনেল স্কালোনিও কিন্তু একটু ফরমেশন চেঞ্জের দিকে কিন্তু যাচ্ছেন। সো সেই জিনিসটা যদি হয়, দ্যাট ক্যান বি আ ভেরি মাচ ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল ব্যাটল। অ্যান্ড ইংল্যান্ডের ক্ষেত্রে যে জিনিসটা বলবো, ইংল্যান্ড গত ম্যাচেও কিন্তু দেখিয়েছে যে তারা অনেক বেশি ট্যাকটিক্যালি আনপ্রেডিক্টেবল হতে চাইছে। যেমন ধরেন ইংল্যান্ডের এগেনস্টে আমরা কোয়ার্টার ফাইনালের যে ম্যাচটা দেখলাম নরওয়ের সঙ্গে দেখেন তাদের ডাবল পিভট মিডফিল্ডেই কিন্তু অনেকগুলো জুটি একসঙ্গে খেলেছেন। ফার্স্টে খেলা শুরু করলেন ডেকল্যান এবং অ্যান্ডারসন,
শুরু করলেন। এরপরে যেহেতু রাইসের ইনজুরি, তিনি সম্পূর্ণ ম্যাচটা খেলতে পারলেন না, 45 মিনিটসের পরে তাকে কিন্তু নিয়ে নেওয়া হলো। সো তার জায়গায় যিনি নামলেন, কখনো কখনো দেখলাম যে জুড বেলিংহ্যামও ওই জোনগুলোতে চলে আসছেন, কখনো কখনো এবেরেচি এজে সে সকল জোনগুলোতে কিন্তু আর কি চলে আসছেন। শেষ দিকে দেখলাম যে মর্গান রজার্সও কিন্তু ওই জায়গাতে চলে আসছিলেন। সো এই যে একটা কি বলবো, একটা অনমনীয়তা, যে আনপ্রেডিক্টেবিলিটি, এই জিনিসটা কিন্তু ইংল্যান্ডকে একটা এজ দিতে পারে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার কাছে যে জিনিসটা মনে হয়, 2022-এ লিওনেল স্ক্যালোনি যেরকম ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি আমাদেরকে দেখিয়েছিলেন, 2026-এ এখনো পর্যন্ত আমরা সেরকম ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি কিন্তু তার কাছ থেকে দেখিনি। অ্যান্ড আমার কাছে মনে হয় এই 2026-এ এখন থেকে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারি। অ্যান্ড দের ইজ আ ভেরি হাই চান্স যে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বা রদ্রিগো ডি পলের মধ্যে একজনকে বেঞ্চ করে খুব সম্ভবত ভ্যালেন্টিন বার্কোকে আমরা এই ম্যাচে দেখতে পারি। যদি হয় দিস গাই হ্যাজ আ লট অফ এনার্জি, আ লট অফ বার্স্ট ইন পেস অ্যান্ড এভরিথিং। সো এই জিনিসটা হলে আমার কাছে কিন্তু মনে হয় যে অ্যাটলিস্ট প্রেসিং এর দিক থেকে আর্জেন্টিনা ক্যান বি বেনিফিশিয়াল। হ্যাঁ, আমরা আসলে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে বা শেষ করার আগে যদি একটু আজকের ম্যাচ নিয়ে আপনাদের নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রেডিকশন যদি দিতেন আজকের ম্যাচ নিয়ে ফ্রান্স এবং স্পেন। শুরুতে আপনি। এটা খুবই টাফ আসলে। আমি এক্সপেক্ট করছি যে একটা গোল ফেস্ট হবে, বিকজ ওই নেশনস লিগের মতো নাকি? হ্যাঁ, না অত বেশি হয়তো হবে না, বাট অ্যাটলিস্ট আই এম এক্সপেক্টিং দ্যাট 2-2 এরকম একটা হবে, অ্যান্ড পেনাল্টিতে যেতে পারে। যদি পেনাল্টিতে যায়, আমি এক্সপেক্ট করব যেন ফ্রান্স ম্যাচটা জিতে, বিকজ তারা এই ধরনের স্টেজ এসে জানে যে মানে কেমনে আর কি জিততে হয়। অ্যান্ড যদি 90 মিনিটস পর্যন্ত না যায়, সেক্ষেত্রে আমার পাল্লা থাকবে স্পেনের দিকে। মানে যদি রেগুলার টাইমে ম্যাচ শেষ, রেগুলার টাইমে যদি ম্যাচটা শেষ হয়, তাহলে স্পেন এটা কিন্তু বের করে নিয়ে আসতে পারে। যদি না পারে, দেন ফ্রান্স। রাজু ভাই। আমরা যত কিছু অ্যানালাইসিস করি না কেন, এই লেভেলের ফুটবলটা মানে বিশ্বকাপের সেমিফাইনাল, এখানে দুইটা দলকে আসলে 50-50 চান্সেস, এটা স্বীকার করতে হবে। তার মধ্যেও ওই যে আপনি আগের যে প্রশ্ন করছেন যে আর্জেন্টিনার জন্য আসলে কি হবে, তো যতই অ্যানালাইসিস করি না কেন, মানে এই সময়ের ফুটবলে তো স্পেন ইজ ইজিয়ার দেন ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে। সুতরাং আমি চাইবো যে স্পেনই জিতুক, আর্জেন্টিনা জিতুক, অবভিয়াসলি চাইবো। এবং স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে যদি একটা ফাইনাল হয়, আমি মনে করি যে একই ধরনের মোটামুটিভাবে একই পজিশনাল ফুটবলের, যদিও আর্জেন্টিনা এবার অতটা পজিশনের দিকেও মনোযোগ দিচ্ছে না, তারপরে আমরা দুইটাই পজিশনাল ফুটবলে আমি মনে করি যে সুন্দর একটা ছন্দময় ফুটবল হয়তো বা আমরা দেখতে পারবো। সো এই ম্যাচে আসলে আপনি কে জিতবে তার বাইরে আসলে চাচ্ছেন স্পেন জিতুক, নিউট্রাল ফ্যানের জায়গা থেকে আসলে। আর দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই শোতে যুক্ত হওয়ার জন্য। আর দুর্দান্ত একটা আলাপ হয়েছে। আমার মনে হয় যে দর্শকরা আসলে এই ম্যাচ নিয়ে অনেক কিছু ইনফো বা ট্যাকটিক্যাল যে আলোচনা সব কিছুই পেয়েছে। দর্শক, আড্ডা হচ্ছিল বিশ্বকাপ নিয়ে। ফ্রান্স ও স্পেন হাই ভোল্টেজ সেমিফাইনাল দেখার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজ। দেখা হবে পরবর্তী পর্বে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।